প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। শাহিনা ওয়াহিদ প্রতিবারের মতো চলে এসেছি আপনাদের সাথে আলোচনা করতে। আমরা জানি নিত্যপণ্যের দাম কিভাবে বেড়ে যাচ্ছে এবং প্রতিটা সাধারণ মানুষের কিন্তু আসলে অনেক কষ্ট হচ্ছে এই সময়টা পার করতে। এক তো এই করোনার যেই অবস্থানটা, এখান থেকে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, তার সাথে সাথে যদি আমাদের নিত্যপণ্যের দামও এভাবে বেড়ে যায়, আসলে কষ্ট হয়ে যাচ্ছে সাধারণ মানুষের জন্য এই সময়টা কাটানোর। আমাদের সাথে আজকে চলে এসেছেন আনোয়ার ফারুক, সাবেক সচিব, উনি কৃষি মন্ত্রণালয় থেকে আছেন। সাথে আছেন হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি এফবিসিসিআই, এবং অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন আছেন অর্থনীতিবিদ। সবার সাথে আমরা আলোচনা করব। তার আগে আজকের দিনের একটা প্রতিবেদন দেখে আসছি। নিম্ন ও মধ্য আয়ের মানুষের আয় আগের মতো থাকলে রীতিমতো পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু নিত্যপণ্যের দাম, এবং তাই দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে ভালো নেই সাধারণ মানুষও। সপ্তাহের ব্যবধানে লাফিয়ে বেড়েছে আটা, চিনি, আলু সহ প্রায় সব রকম নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষ আমিষের চাহিদা পূরণে যে মুরগি ও ডিম খান, তারও দাম বেড়েছে অস্বাভাবিক হারে। সাধারণ ক্রেতারা বলছেন বাজার থেকে পণ্য কেনা কষ্টসাধক হয়ে উঠেছে। আমরা দেখে আসছি বিস্তারিত মাহমুদুল হাসানের একটি ছোট্ট রিপোর্টে। চাকুরিজীবী মোহাম্মদ আরিফ এক দোকান থেকে অন্য দোকানে ঘুরছেন একটু কম দামে যদি পাওয়া যায় নিত্যপণ্য। বলছেন বাজারের এমন উত্তাপ টের পাচ্ছেন হারে হারেই। বাজার করাটা এবং কি চলাফেরা বেঁচে থাকাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। কাঁচা সবজির দোকানে দাম কম শুধু পেঁপে আর পটলের, কিন্তু একই সবজি ঘুরে ফিরে আর কতই খাওয়া যায়। অন্য প্রায় সব সবজির দামই 50 টাকার উপরে। বেগুন 60 টাকা পিস কিনলাম, সিম কিনলাম 100 টাকা কেজি, মরিচ কিনলাম 160 টাকা কেজি। তারাই করতে পারে যাদের টাকা আছে, আর তাছাড়া গরিব বাঁচতে পারবে না। বাজেট অনুযায়ী সংসারটাতে আমাদের চালাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। গত কিছুদিন ধরে স্থিতিশীল ছিল আলুর দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি 5 কেজি আলুর দাম বেড়েছে 10 টাকা। আদা রসুনের দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। চায়না রসুন দাম বাড়ছে 30 টাকা কেজিতে, 80 টাকা বিক্রি করছে, এখন বিক্রি করতেছে 110 টাকা। আয় তো সীমিত, আর বাজার মূল্য তো যে হারে বাড়তেছে তাতে তো সমস্যা। এরই মধ্যে পেঁয়াজ ও চিনি আমদানিতে শুল্ক কমিয়েছে এনবিআর। মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে এই দুই পণ্যের দাম। তবে একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মুরগি ও ডিমের দাম। গরিব মানুষ আমিষের চাহিদা পূরণে যে ব্রয়লার মুরগি খান, সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে 10 টাকা। সোনালি এই সপ্তাহ বাড়ছে 40 টাকা, আর ব্রয়লার বাড়ছে এই সপ্তাহ 30 টাকা। ক্রেতারাই আমগুলো চিল্লে করা। তবে আসার কথা, চালের দাম নতুন করে আর বাড়েনি। মিনিকেট হলে আমরা 58 থেকে 60 টাকা, 28, 48, 50 টাকা, নারিশেল 68, 70 টাকা, পোলাও চাল 85, 90 টাকা। বাজারে ইলিশ বিক্রি বন্ধ থাকায় চাপ পড়েছে অন্য মাছের দামে। কোনোটা 50 টাকা, কোনোটা 80 টাকা, কোনোটা 100 টাকা বেশি এই সপ্তাহে, গত সপ্তাহের তুলনায়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দর্শক, দেখে আসলাম কি পরিস্থিতিতে আসলে আছেন সাধারণ মানুষ। কথা বলবো আনোয়ার ফারুক, আপনার সাথে শুরু করতে চাচ্ছি। যেভাবে আসলে দাম বেড়ে যাচ্ছে, সবার জন্য আসলে অনেক বড় একটা অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনার কি মনে হচ্ছে যে আসলে এই দামটা কিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব, বা আদৌ কি সম্ভব কিনা? ধন্যবাদ। এখানে দুটো বিষয় দেখতে হবে। আমরা যদি আমাদের বাংলাদেশের গত 5 বছরের ইনফ্লেশন ট্রেন্ডটা দেখি, তাহলে কিন্তু দেখবেন যে 2018 সালে যেটা ছিল 5.78% ইনফ্লেশন, 19 ছিল 5.48, 20 ছিল 5.65, আর 2021 যেটা প্রক্ষেপণ করেছে যে 5.56। ইনফ্লেশন ট্রেন্ডটা কিন্তু ঠিক আছে, কিন্তু সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। সমস্যা হলো এই যে কোভিড এর 2 বছর ধরে আমাদের যে ইম্প্যাক্টটা হলো, এই নেগেটিভ ইম্প্যাক্ট, আমাদের যে জব কাট হলো, ইনফর্মাল সেক্টরে মানুষের চাকরি চলে গেল, আমাদের মধ্য এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের যে ইনকাম কমে গেছে, তার জন্য কিন্তু প্রভাবটা আরো বেশি হয়েছে। তবে এই গত 1 মাসে কিন্তু কাঁচা বাজারের জিনিসের দাম অনেক বেড়েছে। আমরা যদি কনজিউমার প্রেফারেন্স ইন্ডেক্স দেখি, যেটা জুলাই ছিল 93 পয়েন্ট, সেটা কিন্তু এখন অগাস্টে 97, 4 পয়েন্ট বেড়েছে। তার মানে গত 1 মাসে বাজারে কাঁচা পণ্যের দাম অনেক বেড়েছে। এই যে বেড়ে যাওয়াটা, এটা কিন্তু এখন আমাদের নিম্ন আয়ের মানুষের জন্য আসলে কষ্টসাধ্য। কারণ আমাদের তো এমনিতেই প্রায় 160 মিলিয়ন মানুষ আমরা চাকরি হারিয়েছি কোভিড এর কারণে ইনফর্মাল সেক্টরে। আমাদের স্মল ভেন্ডার যারা ছিল, রাস্তাঘাটে শপিং করতো, তাদের আজকে ব্যবসা নেই। দোকানে, রেস্টুরেন্টে, হোটেলে যারা চাকরি করতো, তাদের আজকে চাকরি নেই। ইভেন রুরাল এরিয়া তো 56% মানুষ কিন্তু জব চলে গেছে ইনফর্মাল সেক্টরে। এই যে মানুষের চাকরি চলে যাওয়ার কারণে ইনকাম ফল করলো, এই মানুষগুলো এখন কোত্থেকে আসবে? এখন প্রথম হতো আমরা দেখেছি 19-20 সালের শুরুতে, কোভিডের শুরুতে
রিজার্ভ আমাদের যে সেভিংস ছিল সেভিংসটা চলেছে, কেউ আত্মীয় স্বজনদের লোন করে চলছে, কিন্তু কতদিন চলে যায়। এবং এতে একটা জিনিস আমরা দেখেছি যে ওভার 80% কিন্তু মানুষ তার আয় কমিয়ে, মানে খাবারের উপর প্রভাবটা পড়েছে, তাদের কনজিউমার প্রোডাক্টস কনজাম্পশনটা কমিয়ে দিয়েছে। এই যে কনজাম্পশনটা কমিয়ে দিল, তাতে করে কিন্তু আমার নিউট্রিশন এবং পভার্টি তার একটা প্রভাব ফেলছে। আমি মনে করি যে আমার নিউট্রিশন গ্যাপটা বেড়ে যাবে। মোস্ট অফ দ্য পিপল কিন্তু নিম্ন আয়ের মানুষ, যারা কিন্তু তাদের বাজার খরচটা 80% কমিয়ে এনেছে, কারণ হাতে কোনো টাকা নেই। কতদিন আপনি ক্রেডিট চলবে, এবং ইনফরমাল সেক্টর থেকে ক্রেডিট নেওয়া সেটা কিন্তু অনেক হাই ইন্টারেস্ট, এটা দিয়েও কিন্তু আজকাল আর পোষাতে পারছে না। এবং আমরা যে সরকারি যে কোনো ধরনের সাপোর্ট আমরা দেখেছি, সেই সাপোর্টে কিন্তু খুব বেশি মানুষ পায়নি। 30 থেকে 40% মানুষ হয়তো সরকারি সাপোর্টে কিছুদিন চলেছে, কিন্তু কতদিন চলবে? সুতরাং আমি মনে করি যে এখন যে বাজারের অবস্থাটা আছে, এমনিতে এই সিজনে সবজির দাম বেশি থাকে, তারপরেও একটু বেশি হয়ে গেছে। কিন্তু প্রোটিনের ক্ষেত্রে আপনি বললেন যে ব্রয়লার মুরগির দাম হঠাৎ করে প্রায় 40 থেকে 50 টাকা বেড়ে গেছে কেজিতে গত 1 মাসের ব্যবধানে। এটা কিন্তু আসলে একটু বেশি, আমি মনে করি এভাবে বাড়ানো উচিত ছিল না। এখানে আমাদের কিছু করার একান্ত আমি প্রয়োজন। একটু হেলালুদ্দিনের সাথে কথা বলতে চাচ্ছি। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বাজার পরিস্থিতি আমরা জানি যে এখন আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু সাধারণ মানুষের জন্য আসলে অনেক অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে। এবং প্রতিবার দেখা যাচ্ছে যে এই একই বিষয়ে আমরা কথা বলে যাচ্ছি, কিন্তু তারপরেও দাম কিন্তু নিয়ন্ত্রণে আসছেন না। এই বিষয়ে আপনি কি বলবেন? অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলে দাম নিয়ন্ত্রণে আসছে না, এটাই তো সত্য। এবং সবার মানে একেবারে নিম্ন মানুষ তো কষ্ট পাচ্ছে, আমরা সবাই কষ্ট পাচ্ছি। যখন দাম বেড়ে যায় তখন আমরা সবাই কষ্ট পাই। কিন্তু এটা তো সত্য যে আপনি যদি এভাবে খেয়াল করেন, প্রতি বছরই কিন্তু আগস্ট সেপ্টেম্বরে এসে আমাদের এই ক্রাইসিসটা তৈরি হয়। তার প্রধান কারণ হচ্ছে আমাদের শীত এখনো এসে মানে আসছে না, বর্ষা চলে যাচ্ছে। আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আমরা কিন্তু এই ধরনের সংকটে পড়ি। এটা প্রতি বছরই পড়ি। বলছেন যে এটা সিজনাল কারণে এটা হতে পারে, যে না আমাদের যেহেতু সময় মতো সবজিগুলো আসছে না। আমি বলে শেষ করি, পরে আপনি সিদ্ধান্ত নেন। আপনি যেভাবে খেয়াল করেন, যেমন এই বর্ষাকাল আমাদের প্রায় শেষ, এখন কিন্তু আবার নতুন করে পানি যখন টানতে শুরু করবে তখন আবার দেখবেন যে মাছের দামটা কমে আসবে। আবার এই মুহূর্তে ইলিশ মাছটা বন্ধ হয়ে আছে। বাজারে যখন ইলিশ থাকে তখন সমস্ত মাছের দাম কিন্তু এমনি কম থাকে। তার একটা প্রভাব কিন্তু এই মুহূর্তে পড়েছে। সব মিলে আমি বলছি না যে মানুষের কষ্ট হচ্ছে না, অবশ্যই মানুষের কষ্ট হচ্ছে, ভোগ্যপণ্যের দাম বেড়েছে, কিন্তু এইটা কিন্তু নতুন কোনো ফেনোমেনা না, যে এই বছরই বেড়েছে। আপনি যদি পেঁয়াজের হিসাবটা দেখেন আপনি দেখবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত কিন্তু পেঁয়াজ ছিল আপনার এই 20 থেকে 25 টাকার মধ্যে। জুন, জুলাই, আগস্টে এসে এটা 35 থেকে 40-এ গেল, এবং আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে এসে এটা কিন্তু 80-তে বা 70-এ চলে গেল। আপনি যে এভারেজ করেন, এভারেজ করলে দেখবেন আবার 30 টাকার বেশি পেঁয়াজ পড়ে না। তারপরেও এই মাসে তো কষ্ট হচ্ছে মানুষের, এটি তো সত্য। এবং তার জন্য যেটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে কৃষি উৎপাদনের পাশাপাশি আমাকে কৃষি বাজারজাতকরণের, প্রক্রিয়াজাতকরণের জন্য আমাকে কিন্তু এখন ভাবতে হবে আমরা কিভাবে এই 3টি মাস আমরা সার্ভাইভ করব। তার জন্য কিন্তু আসলে আমাদের মাল্টিপারপাস কোল্ড স্টোরেজের দরকার। আমাদের পেঁয়াজের জন্য যে আধুনিক যে কোল্ড স্টোরেজ তৈরি হচ্ছে, আমাদের যে স্থলবন্দর গুলো আছে, সেই স্থলবন্দর গুলোতে পেঁয়াজের জন্য সেই ধরনের কোল্ড স্টোরেজ করা দরকার। আমরা কিন্তু এটা প্রতি বছরই আমাকে 3 মাস 4 মাস কিন্তু আমাকে একটু সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে। সেই সংকটটা কাটিয়ে ওঠার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে কৃষি উৎপাদন বাড়ছে, এই উৎপাদনের পাশাপাশি আমরা যদি বিপণন ব্যবস্থাটাকেও, সংরক্ষণের ব্যবস্থাটাকে যদি আমরা কার্যকর করতে পারি, তাহলে কিন্তু এই কষ্টটা একটু হলেও কমে আসবে। জি, অধ্যাপক ডক্টর সেলিম উদ্দিন, আপনার কাছে আসছি। আমরা দুইজন বক্তার কাছ থেকে শুনতে পারলাম আসলে ওনারা কি ভাবছেন এই পরিস্থিতির ব্যাপারে। আপনার কাছ থেকে জানতে যাব একই বিষয়, এবং তার সাথে সাথে একটু জানতে চাবো যে আসলে যেহেতু অনেক দেখা গেছে যে অনেক মানুষ চাকরি হারিয়েছে, ব্যবসা করতে পারছে না, তো অন্য দেশের মতো কি কখনো চিন্তা করা হয়েছে আমাদের বেকার ভাতার কথা, বা এরকম কোনো পদক্ষেপ কখনো নেওয়া হয়েছে? থ্যাংক ইউ আপনাকে। আসলে আপনার আজকের টপিকের উপর বিশেষ করে আমাদের ওই যে হেলাল ভাই এবং আমাদের আনোয়ার ফারুক ভাই আসলে ইনফ্লেশন এবং হেলাল ভাই যেটা বলছিল যে আমাদের যে সিজনাল সাপ্লাই এন্ড ডিমান্ডের যে সাপ্লাই ডিমান্ডের যে ইম্প্যাক্ট এবং অ্যাভেলেবিলিটি অফ দ্য এসেনশিয়াল গুডস ইন সাম সিজন, এটা আসলে পরিপূর্ণভাবে এটা সত্যি। আমি আপনাকে যেটা বলবো, এই দুইজনের বাইরে ওনারা সুন্দরভাবে আসলে এক্সপ্লেন করেছেন, সেটা বলবো যে আপনি জানেন সারা ওয়ার্ল্ডের এই কোভিড-19 টোটাল সাপ্লাই চেইনটা একদম ডিসরাপশন হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে।
এমন ভাবে বন্ধ হয়েছিল, সবগুলো কিন্তু সবাই প্যাটারে আছে। যখন আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি ঘটা শুরু করলো, এই যে তার ডিমান্ডের উপর যে একটা বিরাট একটা প্রেসার ক্রিয়েট হলো, এই প্রেসার ক্রিয়েট হওয়ার সাথে সাথে সাপ্লাইটা অনেকটা কনস্ট্রেন্ট হয়ে গেল। আমি আপনাকে বলি, আমাদের আভ্যন্তরীণ কতগুলো ব্যাপার আছে দাম বাড়ার ব্যাপারে, সরকার কিন্তু যথাসাধ্য যতগুলো জিনিস অ্যাড্রেস করার দরকার আভ্যন্তরীণ বাণিজ্য মন্ত্রণালয় থেকে আরম্ভ করে ট্যারিফ কমিশন থেকে এগুলি করে, কিন্তু বহির্বিশ্বের যে সমস্ত কারণে এটা অনেকটা এই ইনফ্লেশন বলেন, প্রাইস হাইক বলেন, এটা কিন্তু অনেকটা আনকন্ট্রোলেবল। আমাদের সবচেয়ে বড় রিস্কটা থাকে অর্থনীতিতে বাইরের। আপনাকে দেখেন এখন ক্রুড অয়েলের দাম, এইটার উপর আপনি জানেন যে আমার স্বর্ণের দাম, ক্রুড অয়েলের দাম $85 লাস্ট 3 ইয়ার্স এর মধ্যে এখন হাইয়েস্ট। এইটার উপর কিন্তু প্রায় সমস্ত কমোডিটির প্রাইস নির্ভর করে। আপনি দেখবেন যে কয়েকটা জিনিসের পাম অয়েলের দাম 3 গুণ বেড়ে গেছে, গত 1 বছর 700-750 ছিল। অর্থাৎ সমস্ত কমোডিটি এবং র মেটেরিয়ালস এর দাম অন এন এভারেজ আপনি হিসাব করলে দেখবেন যে 2018-19 কে হিসাব করলে আপনি দেখবেন যে ডবল, কোনোটা 200% এটা। এবং ইভেন কি সারের দাম, যদিও সারের মধ্যে আমরা ভর্তুকি দিচ্ছি, এটা দেখবেন যে মানে 1.5 গুণ এটার দাম বেড়ে গেছে। তাই আপনি দেখবেন যে এরকম যতগুলো র মেটেরিয়াল আছে এবং যেগুলোর দ্বারা আমাদের পণ্য আমরা তৈরি করি, এবং আপনি দেখবেন যে আমি একটা অ্যানালাইসিস করে দেখলাম আমরা যে সমস্ত জিনিসগুলো আসলে এক্সপোর্ট করি ওইগুলো আসলে ইনপুটের দাম এমন বাড়ছে, এক্সপোর্টের দাম কিন্তু বাড়াইতে আমরা পারতেছি না। যেমন স্পিনিং মিল, ওরা বলতেছে গার্মেন্টস কি সুতার দাম বাড়ায় যায়। আপনি বলছেন যে ওভারঅল সবকিছুর দাম বেড়ে গেছে এবং ওই একই ইমপ্যাক্টটা এসে কিন্তু এফেক্ট করছে একটা ডিমান্ড, এবং আপনি যখন সব ডিমান্ডের উপর সাপ্লাই দেওয়ার জন্য আসছে তখন জাহাজের দামটা এক সময় বাই ফ্রেটের দাম, জাহাজ মানে এমনিই পাওয়া যাচ্ছে, এখন ফ্রেটের এত দাম বেড়ে গেছে, সব কিছুতেই কিন্তু আমাদের একটা ইমপ্যাক্ট পড়ছে। এই ইমপ্যাক্টটা বহির্বিশ্ব থেকে যে ইমপ্যাক্টটা পড়ে এটা কিন্তু কন্ট্রোলে অনেকটা কন্ট্রোল করা অনেকটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। এটাকে আনকন্ট্রোলে কিন্তু বেশিরভাগ সময় থাকে। তার মধ্যে ধরেন আমাদের ইম্পোর্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, বড় বড় মেগা প্রজেক্ট চলতেছে, আমরা যখন ইম্পোর্ট করি তখন ডলারের উপর প্রেসার পড়ে। আপনি জান ইম্পোর্টটা খারাপ না, যখন ইম্পোর্ট বেশি হয় তখন এই যে এতদিন ধরে ইনফরমাল আর একটা কথা বলছেন, এই সমস্ত কিছুতেই কিন্তু আমাদের এটা কিন্তু বড় ধরনের একটা ইমপ্যাক্ট করতেছে। এই ইমপ্যাক্টটা জানি না, হয়তো এটা আস্তে আস্তে স্বাভাবিকভাবে সহজীকরণ হবে। স্বাভাবিক বলতে এটা আমার যখন অনেক মেশিনারি ইম্পোর্ট হবে, এটা হবে আমার যখন কর্মসংস্থান আরম্ভ হবে, এগুলি যখন ভালো জায়গায় ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্যে চাঙ্গা ভাব আসবে, এবং আমাদের এক্সপোর্টটা যদি আমরা নিজেরাই যদি আবার বহির্বিশ্বে যদি স্থান করে নিতে পারি, আমাদের রিমিটেন্সের ব্যাপারটা যদি আবার যদি রিভাইভ করে, তাহলে দেখবেন যে পরিস্থিতিটা আবার অনেকটা দেখবেন যে দুটার মধ্যে খাপ খায়ে আস্তে 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 আমরা একটা পজিশনে চলে আসতে। আমরাও একই আশা করছি। একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে এই মুহূর্তে, এসে আবারও আলোচনা করছি একই বিষয়ে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে বীজ সংলাপে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। দেখছেন নিউজ 24। কথা বলছিলাম নিম্ন ও মধ্যবিত্তের আয়ের মানুষদের যে কষ্ট, এই নিয়ে। আনোয়ার ফারুক, আপনার কাছে আবার আসছি। কিছুটা জানলাম আমরা যে আসলে বাজারের পরিস্থিতি এরকম কেন হচ্ছে, তার সাথে সাথে একটু আপনি আমাকে জানাবেন যে এই পরিস্থিতিটা কি নিয়ন্ত্রণে আসা সম্ভব হবে যদি আমরা চিন্তা করি যে করোনার এই প্রভাবটা যেহেতু এখন টিকা চলে এসেছে এবং অনেকদের এই সমস্যা থেকে বের হওয়ার জন্য এটা একটা বড় সমাধান। তো এরকম কি হতে পারে যে এটার একটা প্রভাব সামনের বছরে দেখা যাবে যে হয়তো এইভাবে দাম বাড়ছে না, কিছুটা নিয়ন্ত্রণে আছে এবং পরিস্থিতি আমরা কিছুটা কন্ট্রোলে দেখতে পাচ্ছি? আপনার কি মনে হয়? ধন্যবাদ। প্রথম যে বিষয়টা হলো যে হেলাল সাহেব যেটা বললেন, আমি ওনার সাথে একমত। সিজনাল আগাম সবজির দাম বাড়বে, এটা স্বাভাবিক। সিম নতুন আসলে 100 টাকা, এটা গত 20 বছর 50 বছর ধরে একই হিস্ট্রি হচ্ছে। নতুন আলু আসলে দাম বাড়বে, বাট একটা সময় গিয়ে এটা একদমই কমে যাবে। কিন্তু মাছের যে দামটা এখন আছে সেটা কিন্তু আমি মনে করি যথার্থ আছে, কারণ মাছের যে প্রোডাকশন কস্ট সেই তুলনায় কিন্তু দাম বেশি না। গত 2 বছর যাবত কিন্তু মৎস্য চাষিরা প্রচুর লস করেছেন, খাবারের দাম বেড়েছে, মাছের দাম পায়নি। তবে ব্রয়লার মুরগির দামটা একটু বেশি হয়েছে, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে। এটার একটা কারণ হতে পারে যে সাবস্টিটিউট প্রোডাক্ট হিসেবে মাছের দাম বেড়েছে, প্লাস ইলিশের একটা হারভেস্ট বন্ধ আছে, সেই কারণে হতে পেরেছে। বাট এটা একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। কিন্তু আমাদের প্রফেসর মোহাম্মদ সেলিম সাহেব যেটা বললেন
যে আন্তর্জাতিক বাজারে কারণে দাম বেড়েছে, এটা যেমন সত্যি। আবার যদি পাশাপাশি দেখি আমাদের এই দেখেন কোভিড এর গত 2 বছর কিন্তু আমাদের কৃষি খাত খুব সচল ছিল, কোনো একটি কৃষি পণ্য কিন্তু বাজারে অভাব ছিল না, সরবরাহ ছিল, কৃষকরা জমিতে ছিলেন। হেলাল সাহেব ঠিকই বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা এবং কৃষি মন্ত্রণালয় যে সমস্ত অ্যাকশনস গুলো নিয়েছেন, আমাদের হারভেস্ট গুলো প্রপার হয়েছে, বাজারে আসছে। প্রথমে ট্রান্সপোর্ট সমস্যা থাকলেও পরে সরকার ট্রেন দিয়েছে, এবং সেকেন্ড টাইম যখন স্ট্রিক্ট লকডাউন, সেখানে কৃষি পণ্যকে লকডাউনের বাইরে রাখা হয়েছে, বাজার কিন্তু মাল আসছে। কিন্তু সমস্যা হলো যে আমরা যদি আন্তর্জাতিক বাজারে চিন্তা করি, মাসখানেক আগে যখন দেশে চালের দাম হঠাৎ বেড়ে যায়, আমরা তখন দেখেছি যে আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশে চালের দাম বেশি ছিল। সরকার তখন বাধ্য হয়েছে যে ট্যাক্সটাকে ডিউটি রিমুভ করেছে, চাল আমদানি কিছু হয়েছে, বাজার এখন স্ট্যাটিক আছে। সুতরাং আমি মনে করি এই জায়গায় যে কাজটা করতে হবে, যে সরকারের আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয়টা বাড়াতে হবে। এই পেঁয়াজের দামটা যদি আরো 2 মাস আগে আপনার ট্যাক্সটা কমিয়ে দিতে, ডিউটি অফ করে দিত, তাহলে কিন্তু পেঁয়াজের দামটা এইভাবে এই মাস হঠাৎ করে বাড়ার সুযোগ থাকতো না। সুতরাং তখন আমাকে আমদানি করতে হবে, এই সুযোগগুলো প্ল্যানিং গুলো সরকার করতে হবে। এখানে আন্তঃ মন্ত্রণালয়ের সমন্বয় বাড়াতে হবে, এবং বিজনেস পিপল, বিজনেস এন্টিটি গুলো যারা ব্যবসা করেন তাদের সাথে মিলে সিদ্ধান্ত গুলো নিতে হবে। সরকার যদি একা সিদ্ধান্ত নেয় তাহলে কখনোই হবে না, কিন্তু ব্যবসায়ীরা বুঝবে তার কোন পণ্য কোথা থেকে আনতে হবে, কখন আনতে হবে, কি পরিমাণ গ্রেস পিরিয়ড তার দরকার, ক্রেডিটের কি ফেসিলিটি দরকার, এই কাজগুলো করতে হবে। সুতরাং এই জায়গাটা করতে পারে। আগামীতে কি হবে সেটা হলো যে যদি দেশের ইকোনমিক অ্যাক্টিভিটি, আমরা এখন যে পর্যায়ে আছি কোভিড এর, আমরা মনে করি আমরা একটা সন্তোষজনক পর্যায়ে আছি, আমাদের রপ্তানি গত মাসে রেকর্ড পরিমাণ হয়েছে। সুতরাং অর্থনৈতিক কার্যক্রম যখনই সচল হবে তখনই কিন্তু মানুষের আয় বাড়বে। যতক্ষণ আয় না বাড়বে ততক্ষণ কিন্তু আমাদের এই দারিদ্রতা থেকে আমাদের কোনো মুক্তির সুযোগ নেই। আমি আগেও বলেছি যে আমাদের এই কোভিড কালীন সময়ে পুর মানুষের 80% ইনকাম কমেছে, 80% দে হ্যাভ লস্ট দেয়ার ইনকাম বাই 80%। সুতরাং এই 20% দিয়ে আপনি কিভাবে তার আপনার ভোগ্যপণ্য কিনে আপনি নিজের সংসারের ক্ষুধা নিবারণ করবেন, এটা কখনোই সম্ভব না। সুতরাং আমাদেরকে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো সচল করতে হবে, সরকারকে এখানে আরো সচেষ্ট হতে হবে, যাতে করে অ্যাক্টিভিটিস গুলো আমাদের অবশ্যই। হেলালুদ্দিন, আপনার কাছে আসছি এই একই বিষয়ে, যে আসলে প্রবৃদ্ধি বাড়লে দেশের কর্মসংস্থান বাড়ার কথাটা নিয়ে একটু বলবো, যে আমাদের আসলে প্রবৃদ্ধি বেড়েছে কিন্তু কর্মসংস্থান তো বাড়ছে না। এরকম একটা অবস্থাতে আমি জানি, আমি একটু ভিন্ন ধারায় আপনার সাথে কথা বলছি, তারপরেও বলবো যে এটা কি আসলে সম্ভব যে যদি এই করোনা কালটা কেটে যায় এবং দেখা যায় যে মানুষের আয়ও বেড়েছে, তখন আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে কি আমরা চিন্তা করতে পারি, যে তখনও হয়তো জিনিসের দাম কমে যাচ্ছে এবং আমাদের জন্য এটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে এই পরিস্থিতিটা ট্যাকল করতে? ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটা বলেছেন আপনি, যে প্রবৃদ্ধি বাড়ছে কিন্তু আমাদের আয় বাড়ছে না, আপনি যদি এভাবে খেয়াল করেন গত 7-8 বছর কিন্তু আপনি দেখবেন যে সরকারি পর্যায়ে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে, সেই কারণে কিন্তু আমাদের প্রবৃদ্ধিটা বৃদ্ধি বা বাড়ার যে প্রবণতা সেটা আছে। বাট প্রাইভেট সেক্টরে কিন্তু খুব বেশি ইনভেস্টমেন্ট হয়েছে, সেই কথা বলা যাবে না। যে পরিমাণ ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল, যে পরিমাণ ইনভেস্টমেন্ট হলে কর্মসংস্থান বাড়ার কথা ছিল, সেই পরিমাণ কিন্তু বাড়েনি। এখানে আনোয়ার ফারুক সাহেব একটি কথা বলেছেন যে আসলে পণ্যের দামগুলো যেগুলো খেয়াল করতে হবে, যে আপনি যদি করোনাকালীন সময় আপনি দেখেন, ওই সময় দেখবেন সমস্ত পণ্যের দাম একেবারেই নাগালের মধ্যে ছিল, এবং যখন মানুষ ঘর থেকে বেরোতো না তখন এই সবজি যারা বিক্রয় করেন, এই সবজি বিক্রেতারা দোকান খুলে সার্ভিস দিয়েছেন, এই মুদি দোকানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা দোকান খোলা রেখে মানুষকে সার্ভিস দিয়েছেন, কোথাও কোনো সংকট কিন্তু ঘটেনি। তখন কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য করেনি, তারা কিন্তু আসলে তাদের দায়িত্ব ছিল যে সাধারণ মানুষের কাছে অন্তত যারা পণ্যটা তারা দিতে পারে, সার্ভিসটা যাতে দিতে পারে, সেটা কিন্তু আমরা ভুলে গিয়ে এখন দেখবেন যে অনেকে লিখে, পত্রিকায় লিখে অনেকে বলে যে ব্যবসায়ীরা অতি মুনাফি লোভী, অথবা ব্যবসায়ীরা মানে অতি লোভী, মুনাফাই তাদের একমাত্র কাজ, অসাধু ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি বলেন। আচ্ছা, যখন জিনিসের দাম কমে যায় তখন কি ব্যবসায়ীদের মুনাফি লোভী থাকে না? যখন পণ্যের দাম কমে যায় তখন কি আপনি অসাধু ব্যবসায়ী থাকে না? আপনি যদি এইভাবে মনে করেন, আপনি কালকে আলুর দাম আপনি 50 টাকা করে কেজি বিক্রি করেন, তো দেখেন তো কেউ পারে কিনা আলুর দাম 50 টাকা করে বিক্রি করতে। আজকে আপনি সিমের দাম বলছেন, আজকে 80 টাকা সিমের দাম, আজকে তো সিম খাওয়ার কথা না। আজকে থেকে যদি আগামী জানুয়ারিতে চলে যান বা ডিসেম্বরে চলে যান, আপনি এই সিম হবে আপনার এই 10 টাকা থেকে 12 টাকা কেজি। তো আমরা হয় কি, এই যে কথাগুলো আমরা বলি, ব্যবসায়ীদেরকে দোষ দিই, এই ব্যবসায়ী তো কাজ করছে, এই ব্যবসায়ী তো কিন্তু 16, 17, 18 কোটি মানুষকে সার্ভিস দিচ্ছে। তো এই কথাগুলো আমরা একেবারে বেমালুম ভুলে যাই, ভুলে গিয়ে যখন যার খুশি আমরা বলে যাই যে ব্যবসায়ীরা অতি মুনাফালোভী। অনেকে বলেন যে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে বাংলাদেশের দাম কমে না। আপনি দেখেন তো, গত পরশুদিন অর্থাৎ গত বৃহস্পতিবারে বলেছে যে এই শুল্ক তুলে দেওয়া হচ্ছে, পেঁয়াজের উপর শুল্ক তুলে দেওয়া হচ্ছে, চিনির উপর শুল্ক তুলে দেওয়া হচ্ছে, সাথে সাথে বাজারটা কমে প্রতি কেজিতে 10 থেকে 12 টাকা করে কমে গেল। এখন যেই লোকটি, এই মাল কিন্তু আসে নাই,
যেই শুল্ক কমানো হয়েছে সেই শুল্কের মাল কিন্তু দেশে পৌঁছে নাই, 3 মাস পরে পৌঁছাবে। কিন্তু গতকালকে দেখেন মানে প্রতিটা পণ্যের দাম মানে চিনির দাম বলেন, আপনার কি বলে পেঁয়াজের দাম বলেন 10 থেকে 12 টাকা করে কমে গেছে। তাহলে ব্যবসায়ীরা লস করেছে। এবার এই টাকা তো ব্যবসায়ীদের, ভোক্তা কষ্ট পাচ্ছে, আমি সেটা আমি বলছি না ভোক্তা কষ্ট পাচ্ছে না। এই যে দামটা কমে গেল তাৎক্ষণিক ভাবে, তাইলে যারা ক্রয় করেছিলেন যে এই 70 টাকার পেঁয়াজটা 70 টাকা বিক্রি করবে, তারা এখন 60 টাকা বিক্রি করছে। যারা চিনিটা মনে করেছিলেন যে তারা 80 টাকা বিক্রি করবে, তারা সেই চিনিটা 60-65 টাকা বিক্রি করছে। অতএব ব্যবসায়ীদের লস কিন্তু প্রতিনিয়ত হয়, লাভও হয়, লাভ হয় না সে কথা বলছি না, কিন্তু এই যে লাভ লোকসানের মাঝখানে কিন্তু আমাদের বিচরণ করতে হয়। যদি কাউকে বলা হয় যে ভাই আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, উনি কিন্তু বলবেন যে আমি চাকরি করবো, আমি ব্যবসা করবো না। বাংলাদেশে ব্যবসা করা কিন্তু খুব সহজ একটি বিষয়। আসেন না, যারা এই কথাগুলো বলেন, আসেন ভাই ব্যবসা করেন, ব্যাংক টাকা নিয়ে বসে আছে, ব্যাংক আপনাকে টাকা চাইলেই টাকা দেবে, এবং প্রয়োজনে আমাদের যত সাধ্য আছে আমরা সমস্ত সাধ্য আপনার জন্য ব্যবহার করব। সরকার করছে না, আমি সেলিমউদ্দিনের সাথে একটু কথা বলছি, আমি আসছি আপনার কাছে আবার। অধ্যাপক ডক্টর সেলিমউদ্দিন, আপনার কাছে আসছি, দুজন বক্তার কাছ থেকে কিছু বিষয় শুনলাম যেগুলো অবশ্যই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এই বিষয়ে আপনি কি বলবেন আমাদের? সেলিমউদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ 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 মিউট ছিলাম। ওকে, আমি এখন শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে। অনেকগুলি কথাই তো বললো, মানে আনোয়ার ভাই ওই যে উনি বললো যে আসলে কোন কথাটা ধরে বলবো এই বাজারে, আচ্ছা দেখ এটাতে ধরে বলি। আর আমাদের হেলাল যেটা বললো আসলে প্রথম থেকে বলি, যেমন বাজারে যদি ইন্টারন্যাশনাল বাজারে যদি উঠানামা করে অথবা ডিউটি স্ট্রাকচারের কোনো পরিবর্তন হয়, আসলে এটার ইম্প্যাক্ট বাজারে পড়ে যায়। আমি বলবো যে এই ইম্প্যাক্টটা দুই ধরনের। সকালে উঠে যখন খাতুনগঞ্জ এবং মৌলভীবাজারের ব্যবসায়ী যারা আছে, ওরা যখন দেখে যে আজকে পাম অয়েলের দাম, সুগারের দাম, ল্যান্টিনের দাম, হুইটের দাম এত পয়েন্ট বেড়ে গেছে, এটা কিন্তু আমি বলবো যে এটা আমার প্র্যাকটিক্যাল এগুলোর এক্সপেরিয়েন্স আছে, এগুলো কিন্তু তাড়াতাড়ি কিন্তু বাজারে এফেক্ট হয়ে যায়, বুঝছেন? কিন্তু যখন দাম কমে যায় এটার এফেক্ট হয়, তবে এটা স্লোলি একটু আসে বাজারে। নাম্বার ওয়ান, আসলে ব্যবসায়ীদের না জেনে যেটা আসলে করা হয়, সিন্ডিকেট এটা সেটা, এগুলোর কিন্তু আমি 100% উড়াই দিব না, এগুলো কিন্তু আসলে এই মানুষের চিন্তা ভাবনাকে অন্যদিকে নিয়ে যায়, আসল কথা না বলে। এইগুলির কোনো এই ধরনের কোনো কিছু নাই। তো আমাদের এখানে প্রাইসিংটা ভোক্তা লেভেলে বেশি হয়, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। এবং আমি বলবো যে আমাদের উপরের দিক আপনি যদি টপ টু বটম যদি হিসাব করেন, মানে বটমে যদি যারা কনজিউমার থাকে, আসলে ওদের যেমন আপনি এটা বুঝবেন যে এরকম, আমি আপনাকে উদাহরণ দিই, সেখানে মূলা দেখবেন যে যেখানে ফেলে দিচ্ছে, বেগুন ফেলে দিচ্ছে, ও বিক্রি করতে পারছে যে এটা, আবার তখন এখানে 50 টাকা ধরে বিক্রি করতে হচ্ছে আপনার এই যে কাউরান বাজারে বা এটাতে। আমি বলতে চাচ্ছি এটা রিটেল এবং কনজিউমার এই যে প্রাইসিং যে স্ট্রাকচার আছে, এখানের মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে। সমস্যা অনেকগুলো, একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, আর একটা হচ্ছে যারা এখানে কাউরান বাজার বলেন, এইটা বলেন, ওইটা বলেন, এখানে ব্যবসায়ীরা আছে, কিন্তু ওদের যে ফাইন্যান্সিং কস্ট, এক জুড়ি বড় বেগুন যদি তারা 1 ট্রাক আনে, তাকে 30% 40% ইন্টারেস্ট দিয়ে তাকে এটা আদায় করতে হয়, অথবা বেশি দামে করতে হয়। এই জিনিসগুলোতেই আসলে আমরা মার্কেট ইন্টেলিজেন্স করি, ট্যারিফ বা এটার কমিশন সবগুলোতে তাড়াতাড়ি নেই, কিন্তু আসল যেই জায়গায় করা উচিত যে রিটেল প্রাইসের মধ্যে দাম এগুলি কমে যাওয়ার জন্য, এটা যেমন যারা নীতি নির্ধারক আছে ওরা করে না, এটা তেমনি ব্যবসায়ী। আমরা বুঝতে পেরেছি। একটা বিরতিতে আবারও যেতে হচ্ছে, দুঃখিত। ফিরে এসে আবারও আপনার সাথে আলোচনা করব। প্রিয় দর্শক, যেতে হচ্ছে আমাদের আরেকটা বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকুন।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি। বীজ সংলাপে কথা বলছিলাম নিম্ন মধ্যবিত্তের কষ্ট নিয়ে। আমি আনোয়ার ফারুক আপনার কাছে আসতে চাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। একটু জানতে চাবো আপনার কাছ থেকে যে আমাদের এই অর্থনীতিতে আসলে করোনা ভাইরাসের নেতিবাচক যে প্রভাবগুলি কমাতে আমাদের কি ধরনের বা কি পদক্ষেপ নেওয়া উচিত, বা এই প্রভাবটা যেন সামনেও আমাদের এই অর্থনীতিতে বা আমাদের এই দ্রব্যমূল্যের দামে কোনো এফেক্ট না ফেলে, এটার জন্য আপনি কি কোনো ধরনের সমাধান বলবেন? ধন্যবাদ আপনাকে। এখানে দুটো বিষয় আপনি বললেন যে করোনাকালীন সময়ে দ্রব্যমূল্যের দাম না বাড়ে। দাম বাড়াটা কিন্তু আমাদের কৃষিপণ্যের খুব একটা বাড়েনি এবং ট্রান্সপোর্টেশন সমস্যা ছিল। এটা আমাদের প্রফেসর সেলিম সাহেব একটু বললেন যে আমাদের কস্ট অফ ট্রান্সপোর্টেশন টু হাই ফর এগ্রিকালচার কমোডিটি, কিন্তু এর বাইরেও কিন্তু একটা খরচ আছে, হিডেন কস্ট। এই যে পথে পথে যে চাঁদা খরচ বা আমাদের যে এক্সট্রা যে কস্ট হয়, এটা কিন্তু একটা টু মাছ। এবং আরো তো একটা খরচ আছে, আপনি কারণ বাজারে একটি ট্রাক গেলে তার যদি এক্সট্রা কস্ট দিতে হয়, এগুলো কিন্তু অনেক বেশি। এই কস্ট গুলো যদি না কমায় তাহলে কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু আমাদের পণ্যের দাম কমবে না। আরেকটা হলো যে আমাদের পোস্ট হারভেস্ট লস অনেক বেশি হয়, আমাদের 40% প্রায় আমরা লস করি শাকসবজির ফলে। এই যে আমরা পোস্ট হারভেস্ট লসটা যদি না কমাতে পারি, কারণ আলটিমেটলি কিন্তু এই কস্টটা কনজিউমারকে বেয়ার করতে হচ্ছে, সুতরাং এটাও কিন্তু একটা আমাদের সমস্যা। সুতরাং আমাদেরকে আজকে পোস্ট হারভেস্ট প্রযুক্তি বাড়াতে হবে, ট্রান্সপোর্টেশনটাকে আরো আধুনিক করতে হবে। আমরা বলি যে আমরা কৃষি প্রধান দেশ, আমাদের দেশ কিন্তু এখনো ডেডিকেটেড কোনো ট্রান্সপোর্ট নেই ফর এগ্রিকালচার কমোডিটিস। এবং কৃষি পণ্য পরিবহনে যে আমাদের টোল প্লাজায় বলেন, টোল যে খরচগুলো আছে, যমুনা ব্রিজ বলেন, সামনে পদ্মা ব্রিজ আসছে, সেখানে যদি টোল কম না কমানো হয় তাহলে কিন্তু কৃষি পণ্যের দাম কমবে না ভোক্তা পর্যায়ে। সুতরাং এই জিনিসগুলোতে আমাদের আগামীতে কাজ করতে হবে। এবং আরেকটি বিষয় কাজ করতে হবে যে সরকার যেটা বলছেন বা চাচ্ছেন, আজকেও বিশ্ব খাদ্য দিবসের আলোচনায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন শুধু উৎপাদন বৃদ্ধি নয়, এখন বাজারজাতকরণে আমরা খুব বেশি জোর দিচ্ছি। মার্কেটিং চ্যানেল গুলোকে ডেভেলপ করতে হবে যাতে একটা কৃষক খুব দ্রুতই তার পণ্য ভালো বাজারে বিক্রি করতে পারেন, এবং কৃষক অ্যাক্সেস টু মার্কেট, এই যে ফার্মার অ্যাক্সেস টু মার্কেটে আরো বাড়াতে হবে। এখন মধ্যস্থ উদ্যোগীরা করছেন সেটা ঠিক আছে, পাশাপাশি যদি কৃষকও তার পণ্য নিয়ে আসতে পারেন এবং বাজারজাত করতে পারেন তাহলে কিন্তু তারা একটু বেটার প্রাইস পাবে। আর কৃষক যখন ভালো মূল্য পাবে তখন কিন্তু ভোক্তার দাম কমে যাবে, কারণ মাঝখানে যে খরচটা অনেক কমে যাবে। এই বিষয়গুলো আমাদের নজর দিতে হবে। জি, আমি একটু সেলিমউদ্দিন আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আমাদের সরকার থেকে কি ধরনের সহযোগিতা আমরা আসলে চিন্তা করতে পারি এরকম একটা পরিস্থিতিতে? এরকম এই পরিস্থিতিতে না, এই গভর্নমেন্টের এখানে রুল হচ্ছে যে গভর্নমেন্ট আসলে যেটা মুখ্য ভূমিকা পালন করবে সেটা হচ্ছে যে তার মার্কেট ইন্টেলিজেন্সের দ্বারায় কোন জিনিসটা, কোন জিনিস যদি অযৌক্তিক বা একচেটিয়ামূলক যেরকম হবে, এটা গভর্নমেন্ট আসলে তার মন্ত্রণালয় দিয়ে এটা সবগুলো ওভারসাইট বডি দিয়ে এটাকে আসলে মনিটর করতেছে। এটাকে আমরা হয়তো বলবো যে আরো জোরদার করবো। এই যে ফারুক ভাই বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আসলে বারবার বলতেছে আমাদের বাজারজাতকরণ এবং বায়োটেক ব্যবহার করা এবং বিশেষ করে টেকনোলজি ব্যবহার করা, এই যে কথাগুলো আমাদের ফারুক ভাই, তার সাথে আমি শুধু যোগ করবো যে একটু আগে আমি বলছিলাম ফাইন্যান্সিং কস্টটা খুব মারাত্মক তাদের জন্য, এবং ওদের এই যে জিনিসগুলি বলছে তাদের যে হিডেন কস্ট গুলো আছে এখানে কিন্তু বিজনেস লিডাররা এবং ইনক্লুডিং ফাইন্যান্সিংও তাদেরকে কিভাবে ব্যাংকেবল করা যায়, আমি এই পর্যন্ত কোন লিডারকে দেখি নাই যে কারওয়ান বাজার ওই সমিতিকে নিজে টেনে আনে ওদেরকে আসলে লো কস্টে ফাইন্যান্সিং করে। এই টাকাটা তো ভাই এমন লোকে নিয়ে যাচ্ছে যে যার আসলে টাকা আছে, বসে আছে গদিতে 30-40% করে সুদ নিয়ে তাকে কিন্তু অত্যাচার করে নিচ্ছে। শুধু সরকারের দিকে ঠাকাই থাকলে হবে না, এরকম কোন লোককে আমি বিজনেস লিডারকে দেখি নাই। খাতুনগঞ্জ, মৌলভীবাজার, এই যে কাউরান বাজার, এদের সংগঠনগুলোকে এক জায়গায় এনে আপনি ওটাকে আসলে সমাধান হিসেবে দেখছেন। হেলালুদ্দিন আপনার কাছে আসতে চাচ্ছি, অনুষ্ঠানের শেষে চলে এসেছে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। না ঠিক আছে, আমি একটু সেলিম ভাইয়ের কথা জবাব দিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যেটা বলা হচ্ছে যে ব্যবসায়ী লিডাররা কিছু করছে না, একেবারে করছে না তা না। আপনি দেখেন আমরা দোকানদার সমিতির পক্ষ থেকে অতি দরিদ্র ব্যবসায়ী যারা একেবারে ফুটপাতে ব্যবসা করেন, দিন আনেন দিন খান, তাদের জন্য কিন্তু বিনা জামানতে 50,000 টাকা করে আমরা ঋণ দেওয়ার ব্যবস্থা করেছি আইএফআইসি ব্যাংক থেকে। আমরা যারা মধ্যবিত্ত ব্যবসায়ী তাদের জন্য আমরা প্রায় 50 লক্ষ টাকা পর্যন্ত 5% ইন্টারেস্টে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে। এগুলো করছে, একেবারে করছি না তা না, টুকটাক হচ্ছে। আর প্রশ্ন হচ্ছে যে এই জায়গাটা যে আসলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের আসলে এই 3-4 মাস কিন্তু একটা সংকটের মধ্য দিয়ে যায়। একটা সময় আমাদের দেশে মঙ্গা ছিল, আপনার নিশ্চয় মনে আছে, এখন কিন্তু মঙ্গা নেই।
তো যেহেতু মঙ্গা নেই, আমরা এই জায়গাটা উত্তোলন করতে পেরেছি। এবং আমি নিশ্চিত করে বলবো, যদি আমরা এই মাল্টিপারপাস প্রস্তুতগুলো করতে পারি, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শুধু উৎপাদন বাড়লে হবে না, আমাদের বাজারজাত প্রক্রিয়াটা কিন্তু আমাকে সমান তালে করতে হবে। সেই ক্ষেত্রে আমরা মনে করি, আপনি দেখেন ছোট্ট একটা কথা বলি আপা, আমরা বহুবার চেষ্টা করেছি ওয়াসা থেকে প্রত্যেক বাজারে একটি সরকারি মানে পানি দেওয়ার একটা কল আমরা চেয়েছিলাম, আমরা কিন্তু সেটা পাই নাই। একজন সবজি ব্যবসায়ী, আমাদের আসলে শেষ করে ফেলতে হচ্ছে আজকের মতো। আপনি শেষ করা থাকলে তো হবে না আপা, কথা তো শেষ করতে দিতে হবে। একজন সবজি ব্যবসায়ী সে বলুন আপনি। দর্শক, সময় স্বল্পতার কারণে আজকের মতো আমাদের এখানেই বীজ সংলাপ শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং তার সাথে সাথে নিউজ 24 এর সাথেই থাকুন।